সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি তোমরা সকল সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা জানো যে করোনাকালীন অবস্থায় তোমাদের স্কুল বন্ধ থাকায় অনলাইন ক্লাসে তোমাদেরকে যতটুকু এগিয়ে নেওয়া যায় আমরা সেই প্রচেষ্টায় আছি এবং বাংলাদেশ সরকার সেই প্রচেষ্টায় আছে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে আছি বিজন স্যার। তোমরা আমি এর আগের দিন অষ্টম অধ্যায় শিখেছিলাম মিশ্রণ। এর পরবর্তীতে তোমাদেরকে বিভাগের স্যার মাসুদুজ্জামান স্যার তোমাদেরকে শেখাচ্ছিলেন। প্রথম অধ্যায় শিখেছিলেন এবং দ্বিতীয় অধ্যায় শেখাচ্ছিলেন। দ্বিতীয় অধ্যায় উনি পার্ট 1 এবং 2 শেষ করেছিলেন। আমি সেই দ্বিতীয় অধ্যায় সেখান থেকে শুরু করব পার্ট 3, 4 এবং পার্ট 6, 4 থেকে 6 পর্যন্ত। তো আমাদের পার্ট 3 আছে অপুষ্পক উদ্ভিদ এবং পার্ট 4 থেকে 6 আছে সপুষ্পক উদ্ভিদ। এরপর যদি আমরা সময় পাই 7 পর্যন্ত যাব। তো অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? অপুষ্পক উদ্ভিদ কাকে বলে এবং সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? অপুষ্পক উদ্ভিদ আর সপুষ্পক উদ্ভিদ। উদ্ভিদ কাকে বলে সেটা তোমরা জানো যে মাটির উপরিভাগে দণ্ডায়মান কাষ্ঠল যে অংশ সেটাকে বলা হয় উদ্ভিদ। তাহলে উদ্ভিদ মাটি। এবার থেকে আমরা দেখো উদ্ভিদ তোমরা অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ কাকে বলে সেটা জানতে হবে। অপুষ্পক উদ্ভিদ তোমরা ক্লাস 5ম শ্রেণীতে শিখেছো অপুষ্পক উদ্ভিদ কাকে বলে, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে শিখেছো। আমি সেইখান থেকে জ্ঞান নিয়ে বা সেখান থেকে ধারণা তোমাদেরকে আমি বলছি। তোমরা শিখেছো যে অপুষ্পক উদ্ভিদ যে সকল উদ্ভিদের ফুল হয় না, ফুল ও ফল হয় না। অপুষ্পক উদ্ভিদের তোমরা শিখেছো যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয় না। তোমরা এটা শিখেছো যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয় না তাকে অপুষ্পক উদ্ভিদ বলে। এখন আমরা বলছি যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয় না, তাহলে এই কথাটা সত্য হবে না। যে সকল না, এখানে আমাদের একটু অধিকাংশ উদ্ভিদের ফুল ও ফল হতে পারে অপুষ্পক উদ্ভিদের। আবার দেখো তোমরা শিখছি যে অপুষ্পক উদ্ভিদের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয় না, দেহ কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, বিভক্ত করা যায় না, তাকে তোমরা শিখেছো অপুষ্পক উদ্ভিদ। আমি সেটা বলবো না, আমি বলবো যে অপুষ্পক উদ্ভিদ কিছু সংখ্যক উদ্ভিদের ফুল ও ফল হয় না। যে সকল কিছু সংখ্যক উদ্ভিদের ফুল ও ফল হয় না, এরা কি করে? স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে। স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে যে সকল উদ্ভিদকে বলা হবে অপুষ্পক উদ্ভিদ। তাহলে যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয় না এবং অধিকাংশ উদ্ভিদের এবং এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে এদেরকে আমরা বলবো অপুষ্পক উদ্ভিদ। হ্যাঁ, অধিকাংশ অপুষ্পক উদ্ভিদের অধিকাংশ, কিন্তু এখানে প্রত্যেকে বলা যাবে না, কারণ কিছু কিছু অপুষ্পক উদ্ভিদ আছে। অধিকাংশ অপুষ্পক উদ্ভিদে দেহ কাণ্ড পাতা বিভক্ত করা যায় না, এদেরকে বলা হয় সমাঙ্গদেহী উদ্ভিদ। এদেরকে বলা হয় সমাঙ্গদেহী উদ্ভিদ।
তাহলে সমাঙ্গদেহী উদ্ভিদ কাকে বলে এটা আসতে পারে। তাহলে যে সকল অপুষ্পক উদ্ভিদের, আমি যে সকল উদ্ভিদের বলতে পারবো না, কারণ অধিকাংশ উদ্ভিদের দেহকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। অনেক অনেক উদ্ভিদ আছে যাদেরকে দেহকাণ্ড পাতায় বিভক্ত করা যায়, যেমন ফার্ন। ফার্নের কিন্তু দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। এই জন্য বলেছে অধিকাংশ উদ্ভিদের দেহ কাণ্ড মূল কাণ্ড দেহ কোথায় মূল লিখি এখানে, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, তাদেরকে সমাঙ্গদেহী উদ্ভিদ বলা হয়ে থাকে। যেমন স্পাইরোগাইরা, উদ্ভিদের নাম লিখলাম স্পাইরোগাইরা, এর একটা উদাহরণ আছে স্পাইরোগাইরা। তাহলে এখনো তোমরা অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে সংজ্ঞাটা একটু সঠিক মতো লিখবে। যে সকল উদ্ভিদের লেখা যাবে না, আমরা লিখব অধিকাংশ অপুষ্পক উদ্ভিদের ফুল ও ফল হয় না এবং এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে, তাদেরকে বলা হবে অপুষ্পক উদ্ভিদ। এবং যে সকল অপুষ্পক উদ্ভিদের দেহ মূল কাণ্ড ও পাতা বিভক্ত করা যায় না, তাদেরকে বলা হয় কি সমাঙ্গদেহী উদ্ভিদ। দেখো এখানে বলেছি যে অধিকাংশ উদ্ভিদের, কিছু কিছু উদ্ভিদের আছে যেগুলোর দেহ কাণ্ড পাতা বিভক্ত করা যায়, দেহ কাণ্ড বিভক্ত করা রয়েছে। সাধারণত উদ্ভিদের ন্যায় এদের মূল নেই, আবার কিছু উদ্ভিদের মতো এদের মূল নেই। তাহলে মূলের পরিবর্তে কি উদ্ভিদ, মূলের পরিবর্তে রাইজোইড বিদ্যমান। মূলের পরিবর্তে রাইজোইড বিদ্যমান। তাহলে কি শিখলাম, অধিকাংশ উদ্ভিদের রাইজোইড আছে, এরা সবুজ এবং স্বভোজী। যাদের মূলের পরিবর্তে রাইজোইড আছে তারা সবুজ ও স্বভোজী। স্বভোজী বলতে কি, নিজেদের খাদ্য নিজেরা উৎপন্ন করতে পারে, অন্য কোনো উদ্ভিদের উপর এটা পরনির্ভরশীল নয়। এবং সবুজ বিধে তারা সবুজ হবে, কারণ আমরা সকল সবুজ উদ্ভিদ তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এই জন্য সবুজ এবং স্বভোজী। তাই অনেক অপুষ্পক উদ্ভিদের দেহ কাণ্ড পাতা বিভক্ত করা যায় না, তবে এদের মূল নেই। মূলের পরিবর্তে কিন্তু রাইজোইড বিদ্যমান, মূলের পরিবর্তে কি বিদ্যমান, রাইজোইড বিদ্যমান। এবং এরা অধিকাংশ সবুজ এবং স্বভোজী। সবুজ এবং স্বভোজী, স্বভোজী বলতে কি, যে সকল উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তাই একমাত্র সবুজ উদ্ভিদই নিজেরা সবুজ উদ্ভিদই নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তো এরা যেহেতু সবুজ, তাই এরা সুতরাং স্বভোজী। এদের বাসস্থান কোথায়, বাসস্থান এদের বাসস্থান হচ্ছে কি সাধারণত স্যাঁতসেঁতে জায়গা। স্যাঁতসেঁতে জায়গায় ইট ও দেয়াল ও মাটির বাকলে জন্মতে দেখা যায়, ইট মাটি দেয়াল ও গাছের বাকলে জন্মতে দেখা যায়। এরা বা কিছু আছে যারা ভাসমান পানিতে ভাসমান অবস্থায় কিন্তু থাকে। তাহলে এরা এটাও তো আসলে স্যাঁতসেঁতে মাটি দেয়াল ও গাছের বাকলে থাকে, গাছের বাকলে। জন্মাতে দেখা যায়। এছাড়া পানিতে ভাসমান অবস্থায় থাকে। এরা সাধারণত কি করে, যে কার্পেটের ন্যায়, সবুজ কার্পেটের ন্যায় ওয়ালে দেয়ালে থাকে। যেমন হচ্ছে কি মোয়াশ, যেমনটা কি মোয়াশ ঠাসাঠাসি ভেতর দেয়ালে কি করবে, কার্পেটের মতো ঠাসাঠাসি ভাবে অবস্থান করে। তোমরা দেখেছো যে আমার এখানে আমি আনতে পারিনি যেহেতু সময়ের কারণে। তো সাধারণত এরা তাহলে বললাম যে দেয়ালে ভেজা দেয়ালে এরা সবুজ কার্পেটের মতো আস্তরণ করে থাকে। সাধারণত এরা থেকে মশ লিখলাম। তাহলে আমরা শিখলাম যে অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আরেকটা সংজ্ঞা দিই, যে অপুষ্পক উদ্ভিদ অধিকাংশ অপুষ্পক উদ্ভিদের ফুল ও ফল হয় না, এরা স্পোর বা রেণু সৃষ্টির মধ্যে বংশ বিস্তার করে। অধিকাংশ অপুষ্পক উদ্ভিদের দেহটা কি মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায় না। যাদের দেহকে মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায় না, তাদেরকে বলা হয় সমাঙ্গদেহী উদ্ভিদ। আবার কিছু কিছু উদ্ভিদের পাতা ও কাণ্ড রয়েছে, তবে এদের মূল নেই, মূলের পরিবর্তে রাইজোইড বিদ্যমান। কি বলেছি, অধিকাংশ আবার কিছু কিছু অপুষ্পক উদ্ভিদ আছে যাদের পাতা এবং কাণ্ড রয়েছে, তবে এদের মূল নেই, এদের মূলের পরিবর্তে রাইজোইড বিদ্যমান। এই সকল উদ্ভিদ সবুজ এবং স্বভোজী, কারণ বলছি সবুজ এবং স্বভোজী পরস্পর সম্পর্কযুক্ত, কারণ সবুজ উদ্ভিদের একমাত্র সাধারণ নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে, এই জন্য এরা স্বভোজী। এবং এরা সাধারণত বাসস্থান কোথায়, সাধারণত স্যাঁতসেঁতে মাটি দেয়াল
ও গাছের বাকলে জন্মতে দেখা যায়। তাছাড়াও এরা পানিতে ভাসমান অবস্থায় দেখা যায়। আবার এরা অনেক ক্ষেত্রে ভেজা দেয়ালে, পুরানো বিল্ডিং এর সাধারণত এগুলো ভেজা দেয়ালে কার্পেটের নাই ঠাসাঠাসি ভাবে জন্মতে দেখা যায়, যেমন হচ্ছে মস। এরপরে আসি ফান। ফান হচ্ছে অপুষ্পক উদ্ভিদ সব থেকে সর্বোন্নত উদ্ভিদ। ফান ফান হচ্ছে অপুষ্পক উদ্ভিদ সর্বোন্নত অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ, মধ্যে সর্বোন্নত সর্বোন্নত সব থেকে উন্নত। যেমন আমাদেরকে মানুষকে বলা হয় যে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে বা সর্বোন্নত, ঠিক তেমনিভাবে অপুষ্পক উদ্ভিদের মধ্যে ফানকে সর্বোন্নত উদ্ভিদ বলা হয়। কারণটা কি? এদের দেহ কিন্তু সেই মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায়, মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। তাহলে আমরা এই জন্য কিন্তু অপুষ্পক উদ্ভিদের সংখ্যা বলেছিলাম যে অধিকাংশ অপুষ্পক উদ্ভিদের মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায় না। কারণ আমরা দেখছি যে অপুষ্পক উদ্ভিদের ফান একটা অপুষ্পক উদ্ভিদ যেটাকে মূল কাণ্ড এবং পাতা বিভক্ত করা যায়, এটা পাতা বিভক্ত করা যায়। এরা হচ্ছে যেমন হচ্ছে ঢেকি শাক, এদের জন্মগত এরা পুরনো দেলানের প্রায় পুরনো যে সকল দালান আছে সেই সকল দালানের প্রাচীর এদেরকে জন্মাতে দেখা যায় এবং স্যাঁতসেঁতে জায়গায় এরা সাধকরা স্যাঁতসেঁতে ছায়াযুক্ত স্থানে বসবাস করে। কোথায় জন্মাতে দেখা যায়? স্যাঁতসেঁতে এবং ছায়াযুক্ত স্থানে, এবং পুরনো দেলানের প্রাচীর এদেরকে জন্মাতে দেখা যায়, যেমন হচ্ছে কি ঢেকি শাক। তাহলে আমরা অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে আলোচনা পেলাম, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। এবার আমরা সপুষ্পক উদ্ভিদ যাব। এই অপুষ্পক উদ্ভিদকে কিন্তু তিন প্রকার। অপুষ্পক উদ্ভিদ কয় প্রকার? তিন প্রকার। যাক, এবার আমরা আসবো সপুষ্পক উদ্ভিদ। এবার সপুষ্পক উদ্ভিদ যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয়, যে সকল উদ্ভিদের ফুল ও অধিকাংশ কিন্তু এখানেও কিছু কিছু সপুষ্পক উদ্ভিদ আছে যাদের ফুল হয় কিন্তু ফল হয় না, ফুল হয় কিন্তু ফল হয় না। আবার ফুল, তাহলে যে সকল অধিকাংশ উদ্ভিদের ফুল ও ফল হয় এবং তাদেরকে আমরা বলবো কি সপুষ্পক উদ্ভিদ। ফুল ও ফল হয়, যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয়, ফুল ও ফল হয়, তাহলে এদেরকে আমরা বলছি সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো সব কিন্তু সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য কি শিখলাম? দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। দেহ, মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায়। কোন কোন উদ্ভিদের ফুল হয়, ফল উৎপন্ন করে, আবার কোন কোন উদ্ভিদের ফল উৎপন্ন করে না। একটু আগে বলছিলাম যে অধিকাংশ উদ্ভিদের কিন্তু ফুল এবং ফল হয় না, অনেক উদ্ভিদের ফল হয় না, ফুল হতে পারে কিন্তু ফল হয় না। তাই বলেছি যে অধিকাংশ উদ্ভিদের ফল হতেও হয়, আবার অনেক উদ্ভিদের ফল হয় না। তাই বীজগুলো, যে সকল উদ্ভিদের ফল হয় না সে সকল উদ্ভিদগুলো অনাবৃত অবস্থায় থাকে। অনাবৃত মানে কি? মানে বলা যেতে পারে যে একটা বিশ্বের ভিতরে যে বীজগুলো ঢাকা অবস্থায় থাকে সেগুলো কিন্তু থাকবে না, এগুলো একদম বহিরাবরণ দেখা যায় বীজগুলো। এরা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এই যারা যে সকল উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না, এরা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নগ্নবীজি, একটা হচ্ছে নগ্নবীজি, একটা হচ্ছে আবৃতবীজি। একটা নগ্নবীজি এবং একটা আবৃতবীজি। আচ্ছা দেখো, এই সপুষ্পক উদ্ভিদে কিন্তু এদের দেহে পরিবহন কলা অবস্থিত। কি অবস্থিত? পরিবহন কলা উপস্থিত থাকে। অর্থাৎ এই পরিবহন কলার মাধ্যমে ওই যে মূল দ্রব্যের মাধ্যমে মাটি থেকে পানি আর পানি থেকে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে, এই পরিবহন কলার মাধ্যমে তার এক জায়গা থেকে উদ্ভিদের এক স্তর থেকে অর্থাৎ এক কোষ থেকে অন্য কোষে প্রবাহিত হয়। যাকে এটা তোমরা
পরবর্তী শ্রেণীতে অর্থাৎ উচ্চ শ্রেণীতে তোমরা শিখবে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এতগুলো ব্যাখ্যা দিতে পারবো না। তো নগ্নবীজ উদ্ভিদ এবং আবৃত উদ্ভিদ আরেকটি বলে রাখি এখানে যে সাধারণত সপুষ্পক উদ্ভিদগুলো কিন্তু কাঠ প্রদান করে, অর্থাৎ কাষ্ঠ গাছ হয়। আম জাম কাঁঠালের প্রত্যেক কাঠ, কিন্তু অপুষ্পক উদ্ভিদের কিন্তু কাষ্ঠ জাতীয় উদ্ভিদ নয়। যেমন দেখো ডেকি শাক, মশ, ফান, শ্যাওলা, এগুলো কিন্তু কি এদের কি কাঠ পাওয়া যাবে না? কাঠ পাওয়া যাবে না। এই জন্য বলা হচ্ছে যে সপুষ্পক সাধারণত কাঠ প্রদানকারী উদ্ভিদ। নগ্নবীজ উদ্ভিদ এবং আবৃতবীজ উদ্ভিদ। নগ্নবীজ উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদের বীজ ডিম্বাশয়ে থাকে না, বীজগুলো সাধারণত উন্মুক্ত অবস্থায় থাকে। যে সকল উদ্ভিদের ডিম্বাশয় না থাকে, ডিম্বকগুলো উন্মুক্ত অবস্থায় থাকে, ডিম্বাশয় থাকে না, ডিম্বাশয় থাকে না। ডিম্বাশয় না থাকা কি হয়েছে? ডিম্বাশয় থাকে না, ডিম্বকগুলো নগ্ন অবস্থায় থাকে। একে বলা হবে নগ্নবীজ উদ্ভিদ। এখন গেল খেয়াল করো, এই যে ডিম্বক, এই ডিম্বকগুলো কিন্তু বীজে পরিণত হয়। ডিম্বকগুলো বীজে পরিণত হয়। তাহলে যে উদ্ভিদের ডিম্বাশয় থাকবে এবং তার ডিম্বকগুলো যদি ওই ডিম্বাশয়ের ভিতরে অবস্থান করে, ডিম্বকগুলো কার অবস্থান করবে? ডিম্বাশয়ের ভিতরে অবস্থান করবে, সে সকল উদ্ভিদকে বলা হবে আবৃত উদ্ভিদ। তাহলে আমার নগ্নবীজ উদ্ভিদে যে ডিম্বাশয় থাকে না, তাহলে ডিম্বাশয় থাকবে না, তাহলে ডিমগুলো অবশ্যই নগ্ন অবস্থায় থাকবে। এই জন্য এদেরকে বলা হচ্ছে যে নগ্নবীজ উদ্ভিদ। এবং ডিম্বকগুলো বীজে পরিণত হয়ে যাবে। সর্বশেষ নিষেকের পরে ডিম্বকগুলো কিসে পরিণত হবে? বীজে পরিণত হবে। কিন্তু দেখো যার ডিম্বাশয় আছে, তাহলে ডিম্বাশয় থাকলে কি হবে? ডিম্বাশয় থাকলে ডিম্বকগুলো কিন্তু ডিম্বাশয়ের ভিতরে অবস্থান করবে এবং নিষেক ক্রিয়ার ফলে এই ডিম্বকগুলো বীজে পরিণত হয়। তাহলে ডিম্বাশয় কি হবে? ডিম্বাশয় তখন ফলে রূপান্তরিত হয়। তাহলে এখন আমরা যদি এখন আবৃতবীজ উদ্ভিদ বলি, যে সকল উদ্ভিদে ডিম্বাশয় সজ্জিত থাকে এবং নিষেক ক্রিয়ার ফলে ডিম্বকগুলো বীজে পরিণত হয় এবং ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়, সে সকল উদ্ভিদকে আমরা বলছি কি আবৃতবীজ উদ্ভিদ। এই নগ্নবীজ উদ্ভিদের ভিতরে রয়েছে সাইকাস, পাইনাস ইত্যাদি। এবার আবৃতবীজ উদ্ভিদে কি বললাম? ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সঞ্চিত থাকে এবং নিষেক ক্রিয়া করে ডিম্বকগুলো বীজে রূপান্তরিত হবে। কি বলা যায়? দেখি ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সঞ্চিত থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে এবং নিষেক ক্রিয়ার পরে এই ডিম্বকগুলো বীজে রূপান্তরিত হবে। ডিম্বকগুলো বীজে পরিণত হবে। ডিম্বকগুলো বীজে ও ডিম্বাশয়ের ফলে রূপান্তরিত হয়। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে ধারণা পেয়েছো। এবার আমি যে পাঠটা তোমাদেরকে আলোচনা করলাম, এই পাঠের কিছু বৈশিষ্ট্য, অর্থাৎ এখন যদি আমরা বলি যে অপুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বা অপুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদের পার্থক্যগুলো লেখো। সুপ্রিয় শিক্ষার্থী, আমার সমস্যা হতে কারণে আমি এইগুলোকে তোমাকে ধারা করে লিখে দিতে পারছি না, তবে মুখে আরেকবার করে বলি, তোমরা একটু ভালো করে খেয়াল করো যে
অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি বা পার্থক্যগুলো কি? অপুষ্পক উদ্ভিদের আমরা বলতে পারি অধিকাংশ উদ্ভিদের ফুল ও ফল হয় না, কিন্তু অধিকাংশ সপুষ্পক উদ্ভিদের ফুল ও ফল হয়। অপুষ্পক উদ্ভিদগুলো স্পোর বা রেণু সৃষ্টির মধ্যে বংশ বিস্তার করে, কিন্তু সপুষ্পক উদ্ভিদগুলো বীজের মাধ্যমে বংশ বিস্তার করে। অপুষ্পক উদ্ভিদের কোনো পরিবহন কলা নাই, কিন্তু সপুষ্পক উদ্ভিদের পরিবহন কলা রয়েছে। অপুষ্পক উদ্ভিদ কাঠ প্রদানকারী উদ্ভিদ নয়, সপুষ্পক উদ্ভিদ কাঠ প্রদানকারী উদ্ভিদ। এনেগুলো আমরা পার্থক্য উত্তরে আসতে পারি। উদাহরণ দিলাম ডেকি শাক, মশ, ফান, আর সপুষ্পক উদ্ভিদ দিলাম আম, জাম, কাঁঠাল ইত্যাদি। এবার আসলাম যে অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য কি? অপুষ্পক উদ্ভিদ বলছি যে অপুষ্পক উদ্ভিদের ফুল ও ফল হয় না অধিকাংশ, এদের স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে। আরেকটা জিনিস বলিনি যে অপুষ্পক উদ্ভিদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, কিন্তু সপুষ্পক উদ্ভিদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। অপুষ্পক উদ্ভিদ 3 প্রকার, সপুষ্পক উদ্ভিদ 2 প্রকার। অপুষ্পক উদ্ভিদ 3 প্রকার আর সপুষ্পক উদ্ভিদ হচ্ছে 2 প্রকার। অপুষ্পক উদ্ভিদ সাধারণত স্যাঁতসেঁতে ও কিছু কিছু অপুষ্পক উদ্ভিদ আছে যে তাদের দেহকে কাণ্ড পাতায় বিভক্ত করা যায়, কিন্তু এদের মূল নেই, মূলের পরিবর্তে রাইজোইড বিদ্যমান। তাই আমরা পার্থক্য বলতে পারি অপুষ্পক উদ্ভিদের মূলের পরিবর্তে রাইজোইড বিদ্যমান, আর আমরা বলবো সপুষ্পক উদ্ভিদের মূল রয়েছে। এবং এই যে সকল উদ্ভিদের মূলের পরিবর্তে রাইজোইড বিদ্যমান, এরা সাধারণত সবুজ এবং সবুজি। এরা সাধারণত কোথায় কোথায় জন্মগ্রহণ করে? স্যাঁতসেঁতে মাটিতে, তারপর দেয়াল এবং গাছের বাকল জন্মতে দেখা যায়। আবার কিছু কিছু আছে পানিতে ভাসমান অবস্থায় থাকে, যেমন হচ্ছে মশ। আবার কিছু কিছু উদ্ভিদের দেখো দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। এটাই হচ্ছে কি অপুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন উদ্ভিদ, সেটা হচ্ছে ফান। এই ফান এটাকে সাধারণত স্যাঁতসেঁতে শারীরিক স্থানে জন্মগ্রহণ করে এবং পুরনো দেয়ালে প্রাচীরেরা থাকে। আরেকটা কথা বলি যে কিছু কিছু অপুষ্পক উদ্ভিদ আছে যেটা ওই যে দেহকে মূল কাণ্ড বিভক্ত করা যায়, মূলের পরিবর্তে রাইজোইড বিদ্যমান। এরা সাধারণত একত্রে পাশাপাশি অবস্থান করে কার্পেটের মতো জন্মাতে দেখা যায়। আর ফান্ড থেকে ঢেঁকি শাক থেকে একটা উদাহরণ। এবার সপুষ্পক উদ্ভিদ কাকে বলে আমরা শিখেছি, যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। অধিকাংশ অনেক সপুষ্পক উদ্ভিদের ফুল হলেও ফল হয় না, এদেরকে এই জন্য ফলগুলো অনাবৃত অবস্থায় থাকে। এর ভিতরে ফুলের মানে ফলের ধারণ ক্ষমতার উপর নির্ভর করে দুটো ভাগ করা যায়। একটা আবৃতবীজী উদ্ভিদ, একটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদের জন্য বলেছি যে সাধারণত এদেরকে ডিম্বাশয় থাকে না, তাই ডিম্বাগুলো অনাবৃত অবস্থায় থাকে বা নগ্ন থাকে, এবং এদের ডিম্বাগুলো নিষিক্ত করে বীজে পরিণত হয়। কিন্তু যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয় তাদেরকে সাধারণত ডিম্বাগুলো ডিম্বাশয়ের মধ্যে সজ্জিত থাকে এবং ডিম্বাগুলো নিষিক্তের পরে বীজে পরিণত হয়, আর ডিম্বাশয়টি ফলে রূপান্তরিত হয়। তো শিক্ষার্থী আমরা পাঠ 27 শিখলাম। পরে পাঠে থেকে অর্থাৎ আগামী দিন 16 তারিখের মধ্যে আমি মেরুদণ্ড এবং অমেরুদণ্ড প্রাণীর বৈশিষ্ট্য বা এদের বিষয় বিভাগ নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের শুভকামনায়।